Hello students, welcome back to YouTube channel Learner Tutorials. আজ যে ক্লাসটা নেব সেটা হলো ক্লাস 5-এর একটি বিষয়, সেটা হচ্ছে আমাদের পরিবেশ বিজ্ঞানের সুন্দরবন। তোমাদের দেখবে সিলেবাসে সুন্দরবন সম্পর্কে আছে। সুন্দরবন সম্পর্কটা জানতে হবে, তার কারণ সুন্দরবন একটি বিরল প্রকৃতির ম্যানগ্রোভ অরণ্য। আবার এটাকে বাঁচিয়ে রাখা দরকার, আমাদের পশ্চিমবঙ্গকে নানাভাবে উপকৃত করে। আবার পড়াশোনার দিক দিয়েও এটা খুব গুরুত্বপূর্ণ, এই কারণে পরবর্তী ক্লাসে উঁচু ক্লাসেও তোমাদের সুন্দরবন সম্পর্কে কিছু জিনিসপত্র জানতে হবে। অর্থাৎ এখন যদি তুমি সুন্দরবন সম্পর্কে একটা আইডিয়া করে নাও, তাহলে সেটা পরবর্তী স্টাডির ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তাহলে আমরা চলে আসি আজকের আলোচ্য বিষয়ে, আজকের ক্লাসে। প্রথম যে বিষয়টা আসছে, সুন্দরবন কোথায় অবস্থিত। আমরা পশ্চিমবাংলার মানুষ সাধারণভাবে বা ছোটরা ভাবি যে সুন্দরবন শুধু পশ্চিমবাংলায় অবস্থিত। তা কিন্তু নয়। সুন্দরবন পশ্চিমবাংলায় কিছুটা অবস্থিত এবং বেশিরভাগটাই রয়েছে বাংলাদেশে, অধুনা বাংলাদেশ, যেটা একসময় ভারতে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এখন সেটা বাংলাদেশে রয়েছে। সুন্দরবন গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের একটি বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য, যেটা বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে তীরভূমিতে মূলত গঠিত হয়েছে। তাহলে আমরা চলে আসি ভারতবর্ষের কোন কোন অঞ্চলটায় ম্যানগ্রোভ অরণ্যগুলি রয়েছে সুন্দরবন, সেটা একটু বলি। সেটা হচ্ছে উত্তর 24 পরগনার অল্প কিছুটা অংশ, আর দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরোটা জুড়েই এই সুন্দরবন রয়েছে। অর্থাৎ এই যে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশের যে বন, সেটাই সুন্দরবন, যেটা ভারতে রয়েছে দুটো অংশে, পশ্চিমবাংলার উত্তর 24 পরগনার কিছু অল্প অংশে, আর দক্ষিণ 24 পরগনার পূর্ব দিকের দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরো অংশ জুড়েই এই সুন্দরবন অবস্থিত। আর বাদবাকিটা টোটালটাই এখন বাংলাদেশে অবস্থিত। তাহলে বোঝা গেল যে সুন্দরবন কোথায় আছে। আর সুন্দরবন নামটা কেন হয়েছে এটা বোধহয় তোমরা সবাই জানো। যেখানে একটা গাছ পাওয়া যায়, নাম হচ্ছে সুন্দরী, সেই সুন্দরী গাছের নাম অনুসারেই কিন্তু এই সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যটি নামকরণ করা হয়েছে। আর এই অঞ্চলে কিন্তু প্রচুর উদ্ভিদ প্রাণী যেমন রয়েছে, যাদের হয়তো অনেক অন্য কোনো বনাঞ্চলে পাওয়া যায় না। আবার তেমন এই অঞ্চলের মধ্যে অনেক ছোট ছোট দ্বীপে মানুষও বাস করে। ফলে মানুষ এবং উদ্ভিদ প্রাণী জীববৈচিত্র্য নিয়ে একটি বড় বায়োস্ফিয়ার তৈরি হয়েছে। এটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি হয়েছে। হ্যাঁ, ফলে এই সুন্দরবনের গুরুত্ব খুবই বেশি, অপরিসীম। মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে, আমরা হয়তো সুন্দরবন থেকে অনেক দূরে আছি, কিন্তু আমাদেরও জীবনকে প্রভাবিত করে সুন্দরবন। তার একটা উদাহরণ দিই, যখন সমুদ্রে বিভিন্ন ঘূর্ণিঝড় তৈরি হয়, সেগুলোকে পশ্চিমবাংলার উপর দিয়ে যে ঘূর্ণিঝড়গুলো চলে যাওয়ার কথা থাকে, সেগুলো কিন্তু অনেকটাই আটকে দেয় সুন্দরবনের বনাঞ্চল। ফলে সেই ঘূর্ণিঝড়ের যে অভিঘাত, সেটা পশ্চিমবাংলার মানুষ সেভাবে পায় না। নইলে কিন্তু আমাদের এই ঘূর্ণিঝড়ে আমাদের বিস্তীর্ণ অঞ্চলে, গাঙ্গেয় সমভূমির বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো, যেটা কিন্তু সুন্দরবন আটকে দেয়। তো এরকম একটা উদাহরণ দিলাম, যেখানে পশ্চিমবাংলার মানুষের জীবনকে সুরক্ষিত রাখতেও সুন্দরবন ভূমিকা নিচ্ছে। হ্যাঁ, প্রভাব কোনো বনাঞ্চলের প্রত্যক্ষ কিছু থাকে, পরোক্ষ কিছু থাকে। সেগুলো
একটু উঁচু ক্লাস হলে বুঝতে পারবে। যেমন পরোক্ষ একটা বলে দিই, যে আমাদের পশ্চিমবাংলার বর্ষাকালে যে মৌসুমি বায়ু প্রবাহিত হয়, যার জন্য বৃষ্টিপাত হয়, সেটাও কিন্তু কিছুটা এই সুন্দরবনের থেকে তৈরি হওয়া জলীয় বাষ্প তার একটা প্রভাব তৈরি করে। তাহলে এরকম অনেক বিষয় থাকছে। এরপরে যে বিষয়টা আসছে সেটা হলো সুন্দরবনের দ্বীপ। এটাও খুব গুরুত্বপূর্ণ। আমি তো বললাম যে সুন্দরবন একেবারে গাঙ্গেয় সমভূমির নদীমাতৃক যে সমভূমি তার মোহনা অঞ্চলে, অর্থাৎ যেখানে নদী সমুদ্রে মেশে সেই সমুদ্র মোহনা অঞ্চলে অবস্থিত। ফলে এখানে অনেক নদী সমুদ্রে মিশেছে, ফলে প্রচুর দ্বীপ তৈরি হয়েছে। দ্বীপ অর্থাৎ চারদিক জলবেষ্টিত স্থলভাগ। আমি এখানে স্ক্রিনে তোমাদের এরকম একটা দ্বীপের ম্যাপও দেখেছি, সুন্দরবনেরই একটা অঞ্চলের ম্যাপ। দেখো ওই মেন যে নদীটি রয়েছে সেই নদীর মধ্যে অনেকগুলি দ্বীপ এখানে দেখতে পাওয়া যাচ্ছে, ছোট ছোট দ্বীপ। এখানে 3টে দ্বীপ দেখতে পাওয়া যাচ্ছে। আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করলাম, অতটা আসছে না। আর উপরের ছবিতে দেখিয়েছি একটি নদীর মধ্যে থেকে তোলা ছবি। অবশ্যই এই ছবিগুলো গুগলের সৌজন্যে প্রাপ্ত, ধন্যবাদ গুগলকে। তাহলে ওই উপরের ছবিতে দেখো যে একটা নদীর মধ্যে একটা দ্বীপ রয়েছে, আর তার ডান দিকে একটা দ্বীপ, বাঁ দিকে একটা দ্বীপ। তা এইরকম দেখা যাচ্ছে যে প্রচুর দ্বীপ এই মোহনা অঞ্চলে, বিভিন্ন নদীর মোহনা অঞ্চলে তৈরি হয়েছে, যেগুলো সুন্দরবনের একটি প্রধান অংশ। তাহলে কটা দ্বীপ আসছে পশ্চিমবাংলার অংশতে? বলছে পশ্চিমবাংলার অংশতে প্রায় 102টো দ্বীপ আছে এই সুন্দরবনের মধ্যে। হ্যাঁ, শুধু আমাদের মূল ভূখণ্ড ছাড়াও, অর্থাৎ মূল ভূখণ্ড মানে পশ্চিমবাংলার ওই দক্ষিণ 24 পরগনার অঞ্চল মূল ভূখণ্ড, এবং কিছুটা যদিও উত্তর 24 পরগনা অঞ্চলটা ঠিক নদী মোহনা বা সমুদ্র তীরবর্তী নয়, দক্ষিণ 24 পরগনাটাই সেই অঞ্চলটা ছাড়া নদীর মধ্যে প্রায় 102টো দ্বীপ পশ্চিমবাংলার দিকে আছে। তাহলে এবার চিন্তা করে দেখো বাংলাদেশের দিকে আরও দ্বীপ আছে, সেই দ্বীপেও কিন্তু এই বনভূমি রয়েছে। তা আমি একটু আগেই বললাম যে এই সব সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে মানুষ বাস করে। তাহলে এর মধ্যে কি 102টা দ্বীপেই মানুষ বাস করে? তা না, দেখা গেছে যে 52টা দ্বীপে, না 54টা দ্বীপে মানুষ বাস করে। মানে মানুষ কীভাবে বাস করছে? সেখানে বন কেটেছে, ছোট ছোট গ্রাম তৈরি করেছে, এবং সেখানে কিছু কৃষি জমি বানিয়েছে বন কেটে দিয়ে ওখানে বাস করছে। সেটা আজ না, হয়তো কয়েক হাজার বছর আগে থেকেই এটা শুরু হয়ে গেছিল। আস্তে আস্তে মানুষের জনসংখ্যা বেড়েছে, নতুন করে দ্বীপও তৈরি হচ্ছে, ফলে দেখা যাচ্ছে যে নতুন করে দ্বীপেও বসতি স্থাপন হচ্ছে। হ্যাঁ, নদীতে কিন্তু দ্বীপ তৈরি হয়, দ্বীপ ভাঙিয়ে দ্বীপ তৈরি হয়। হ্যাঁ, তার কারণ নদী বয়ে আনা মাটি বা পলি সেখানে জমা হয়, কারণ মোহনা অঞ্চলে এসে নদী যখন সমুদ্রে মেশে তখন তার গতিবেগ অনেক কমে যায়, ফলে সেই জায়গায় দ্বীপগুলো তৈরি হয়। সেই দ্বীপে নতুন করে গাছপালা জন্মায়, ম্যানগ্রোভ অরণ্য তৈরি হয়, তারপরে মানুষও আসে। তো এইভাবে দেখা যাচ্ছে 54টা দ্বীপে মানুষ বাস করে। তাহলে এই ব্যাপারটা বোঝা গেল সুন্দরবনের দ্বীপ সম্পর্কে। এইবার আমরা চলে আসি পরের ইম্পর্টেন্ট বিষয়, যে সুন্দরবন কিভাবে তৈরি হলো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ অঞ্চল, যেটা কিভাবে তৈরি হচ্ছে সেটা একটু জানতে হবে। তোমরা যদি গঙ্গা নদীর গতিপথটা দেখো, তাহলে দেখবে গঙ্গা নদী পশ্চিমবাংলায় ঢোকার পরে মুর্শিদাবাদ জেলায় দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে গেছে, এবং তারপরে ব্রহ্মপুত্রের সাথে মিশে যমুনা নাম নিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আর একটা হুগলি নদী বা ভাগীরথী নদী নাম নিয়ে পশ্চিমবাংলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, দিয়ে সমুদ্রে মিশেছে, বঙ্গোপসাগরে মিশেছে। ফলে এই দুটো নদীর মধ্যে একটি বাংলায় যে ব অক্ষরের মতন একটি দেখতে বিশাল দ্বীপ তৈরি হয়েছে। সেই দ্বীপটাকে বলে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। এবার সেটাকে একদিনে হয়নি। হ্যাঁ, হয়তো 8 থেকে 9 হাজার বছর আগে এই জায়গা দিয়ে জলই প্রবাহিত হতো। তারপরে আস্তে আস্তে এই নদী, গঙ্গা, পদ্মা ইত্যাদি নদী, এবং তার থেকে প্রচুর শাখা নদী তৈরি হয়েছে, উপনদী তৈরি হয়েছে, যেটা ওই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই সব নদী যেসব পলি নিয়ে আসতো, সেই পলি জমে জমে ওই অঞ্চলটা, ওই গাঙ্গেয় বদ্বীপ
অঞ্চল তৈরি হয়েছে। 7-8 বছর ধরে এই বন দ্বীপগুলো তৈরি হয়েছে এবং আস্তে আস্তে বন তৈরি হয়েছে। নদীর জল যখন সমুদ্রে মিশছে তখন সেই জায়গায় দেখা যাবে যে নদীর গতিবেগ কমে আসে বলে, জলস্রোতের বেগ কমে আসে বলে দেখা যাবে যে পলি জমে এই দ্বীপ তৈরি হয়েছে। এবং সেই দ্বীপ যখন জলের মধ্যে থেকে জেগে উঠেছে তখন তারপরে বিভিন্ন পশু পাখি আসতে আরম্ভ করেছে। পাখিরা গাছের বীজ নিয়ে এসছে, হ্যাঁ নিয়ে এসছে মানে কি, তারা খেয়েছে সেই ফল। দেখা যাচ্ছে সেই ফল থেকে যখন যাদের যখন মল ত্যাগ করছে এই বীজ চলে যাচ্ছে সেই মাটিতে। সমুদ্রের জল অনেক বীজকে বয়ে নিয়ে এসেছে, ফলে সেই দ্বীপগুলো আর ন্যাড়া থাকলো না। আস্তে আস্তে সেখানে বনাঞ্চল তৈরি হয়েছে এবং সেটা হতে প্রায় 7 থেকে 8 হাজার বছর লেগেছে। আর এই অঞ্চলের জল কেমন হবে? এই অঞ্চলের জল নোনা, লবণাক্ত জল। তার কারণ সে নদীর জল হোক, মাটির নিচের হোক, সব জলই লবণাক্ত। তার কারণ সমুদ্রের জল এই নদীতে মেশে। কখন মেশে? যখন জোয়ার আসে। যখন জোয়ার আসে তখন দেখা যায় সমুদ্রের জল নদীতে মিশতে আরম্ভ করে, নদীর মধ্যে ঢুকে পড়ে। এই অঞ্চলে প্রত্যেক দিন দুবার জোয়ার আসে, দুবার ভাঁটা আসে। ফলে এইখানকার অঞ্চল দেখা যাবে যে জলভাগ যথেষ্ট নোনতা। আর যেসব অঞ্চলগুলো একটু সুন্দরবনের প্রান্তভাগে আছে সেখানে ঈষৎ নোনতা, মাটির তলা থেকে যে যে জল তোলা হয় সেটাও নোনতা। এবং এখানে প্রচুর কাদা, কেননা এই যে বললাম প্রত্যেক দিন যখন জোয়ার আসে তখন শুধু কি নদীতে জল ঢোকে, নদীর জল উপচে তীরভূমিকে প্লাবিত করে। ফলে একেবারে প্রত্যেকটা দ্বীপের নদীর তীরবর্তী অঞ্চলগুলো পুরো থকথকে কাদাতে ভর্তি হয়ে থাকে। যখন জল নেমে যায় ভাটার সময় তখন জলই তো নামে, কিন্তু কাদা তো মানে জায়গাটা ভিজছে, নদীর কাদা এসে জমছে, ফলে একটা কর্দমাক্ত পরিস্থিতি তৈরি হয়। তাহলে এইভাবে তোমরা বুঝতে পারলে যে প্রায় 7-8 হাজার বছর ধরে পলি জমে জমে দ্বীপ, এই যে সুন্দরবনের যে বদ্বীপ অঞ্চল, গাঙ্গেয় সমভূমির বদ্বীপ অঞ্চল তৈরি হয়েছে এবং সেই সুন্দরবনের দ্বীপে গাছপালা জন্মে বনাঞ্চলটা তৈরি হয়েছে। এবং একটা জিনিস তোমাদের বলে রাখি, বনাঞ্চল কিন্তু আজ থেকে 5,000 বছর আগে আরও বিস্তৃত ছিল। হয়তো এমন হতে পারে কলকাতা পর্যন্ত বা তারও আগে ছিল হচ্ছে, সেসবে তো কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। সুন্দরবন ছিল, মানুষের বসতি বাড়তে বাড়তে সুন্দরবন কেটে ছোট করে ফেলা হয়েছে। তাহলে এটা বোঝা গেল। এরপরে যে বিষয়টা আসছে সুন্দরবনের নদী এবং মোহনা। তো বুঝতেই পারলে আমি এই নদী নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম যে সুন্দরবনের প্রধান নদী একদিকে গঙ্গা বা ভাগীরথী বা হুগলি নদী, আর একদিকে পদ্মা এবং যমুনা। পদ্মা থেকে যমুনা নাম নিয়েছে। আর এর মধ্যবর্তী অঞ্চলে কিন্তু প্রচুর নদী আছে, নদী আর নদী, শুধুই নদী। নিচু জায়গা, ভূমির ঢাল দেখা যাবে যে দক্ষিণ পূর্ব দিকে, এবং অল্প ভূমির ঢাল, খুবই অল্প ভূমির ঢাল। এই ভূমির ঢাল অল্প হওয়ার জন্য নদীগুলো গতিবেগ এই অঞ্চলে এসে কমে যায়। তাহলে এই অঞ্চলে প্রচুর নদী আছে কথা বললাম। ওই গঙ্গা পদ্মা ছাড়াও যেমন মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল, হ্যাঁ এরকম প্রচুর নদী, ইছামতি, এরকম প্রচুর নদী এই অঞ্চলে রয়েছে। আর এই অঞ্চলের নদীগুলি দেখা যাবে সবই প্রায়, প্রধান নদীগুলি সবই প্রায় সমুদ্রে মিশেছে। এই যে তো আমাদের স্ক্রিনে একটি নদীর ছবিও দিয়েছি, দেখতে পাচ্ছ নদীর তীরবর্তী অঞ্চলে বনভূমি। এই নদীতে এখন জলটা কম আছে, কিন্তু যখন জোয়ার আসে তখন এই দুই দিকের তীরভূমি প্লাবিত করে, সেই জন্য এখানে আর কোনো গাছপালা নেই। তীর থেকে একটু দূরে গাছপালা আছে, কারণ ওই তো কাদা ওই জায়গাটায়। আর তলায় একটা নদী মোহনা অঞ্চলে যেখানে মিশছে, ওই দূরে একটি জাহাজ দেখা যাচ্ছে, তার ছবি দিয়েছি। ওই জাহাজের পিছনের অংশটা সমুদ্র, আর এই নদীর উপরে নৌকা চালাচ্ছে, মানে নদীটা গিয়ে ওই সমুদ্রে মিশেছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে এই কারণেই সমুদ্র থেকে সরাসরি জোয়ারের সময় জল নদীতে ঢোকে। এবং এখানকার বেশিরভাগ নদী গিয়ে এরমভাবে সমুদ্রে মোহনা অঞ্চলে গিয়ে মিশেছে, সমুদ্র মোহনাতে মিশেছে, বা নদী যেখানে মিশে সেটাই মোহনা। সেটা সমুদ্রে মিশলে সমুদ্র মোহনা, নদী আরেকটা নদীতে মিশতে পারে বড়, তার নদী মোহনা, তাহলে এটা সমুদ্র মোহনাই বেশি হয়। তাহলে ব্যাপারটা বোঝা গেল সুন্দরবনের নদী এবং সমুদ্র মোহনা, যেখানে নদীগুলো মিশছে। তার একটু ছবিও দেখতে পেলে কেমন হয়। এইবার যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ম্যানগ্রোভ অরণ্য।
সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। তাহলে ম্যানগ্রোভ কেন বলা হচ্ছে? এটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, এই অরণ্যে যেসব গাছপালা থাকে তার কতগুলো বৈশিষ্ট্য আছে, এবং এই অঞ্চল সব জায়গায় তৈরি হয় না। যেখানে সমুদ্রের জল নদীতে আসে সেই সব অঞ্চলেই তৈরি হয়, ব্যাক ওয়াটার বলা হয় কিছুটা। হ্যাঁ, সেই সব অঞ্চলে যেমন আমাদের পশ্চিমবাংলায় একটা রয়েছে সুন্দরবন, একটা ম্যানগ্রোভ অরণ্য, তেমন উড়িষ্যায় ভিতরকণিকা বলে একটা অঞ্চলেও এরকম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। তাহলে ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলোর কী বৈশিষ্ট্য? এই যে উপরের ছবিটাতে একটু ভালো করে দেখলে, স্ক্রিনটা বড় করে ফুল স্ক্রিনে দেখলে দেখতে পাবে যে প্রচুর শ্বাসমূল দেখা যাচ্ছে। মানে এই গাছ, এই জায়গাগুলো এত কর্দমাক্ত, নদীর তীরবর্তী অঞ্চলগুলো, মাটিতে অক্সিজেন যায় না, ফলে গাছের মূল বাঁচে না। সেই জন্যে এই অঞ্চলের গাছগুলোর মূল মাটিতে উপরে উঠে আসে এবং বাতাস থেকে শ্বাস নেয়, অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে, শ্বাসমূল। নিচের ছবিতে দেখো প্রচুর আমরা দেখিয়েছি যে এখানে প্রচুর কেয়া গাছ বা নারকেল গাছ দেখতে পাওয়া যায়। আর এই কেয়া গাছ জাতীয় গাছে ঠেস মূল দেখা যায়। সে আবার কীরকম হয়? গাছের কাণ্ডের নিচের দিকের অংশ থেকে অনেক মূল বেরিয়ে মাটির মধ্যে চলে আসে, যাতে গাছটা এই ঝড়ে বলো বা জোয়ারের জলের জন্য তো মাটি খুব নরম, গাছটা বড় গাছটা যাতে পড়ে না যায়। তাহলে এখানে ঠেস মূল দেখা যায়। আবার যে সুন্দরী গাছের কথা বললাম, এখানে ছবি নেই, সুন্দরী গাছের আবার অধিমূল তৈরি হয় যাতে গাছটা সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে। সুন্দরী গাছটা কিন্তু একেবারে এরকম মোহনায়তে থাকে না, একটুখানি ভিতরের দিকে থাকে, অর্থাৎ মোহনা থেকে একটু দূরে সুন্দরবনে দেখতে পাওয়া যায় এই গাছগুলো। যদিও একটা বিলুপ্তপ্রায় গাছ, মানুষ এটাকে কেটে কেটে প্রায় শেষ করে ফেলেছে, তাহলেও এখনও আছে এটা, বা এখন সেটাকে সংরক্ষণ করা হচ্ছে। আর এই অঞ্চলের গাছের পাতা খুব পুরু হয়, মাটিতে নুন বলে এদের দেহে জলের পরিমাণ কম থাকে, ফলে বাষ্পমোচন কমানোর জন্য পাতা টাতাগুলো পুরু হয়, মোমের আবরণ থাকে, গাছের কাণ্ডে প্রচুর বাকল থাকে, মোটা বাকল থাকে, যাতে জলীয় বাষ্প বেশি না বেরোতে পারে। জলের মধ্যেই এরা রয়েছে গাছগুলো, কিন্তু এদের মিষ্টি জলের অভাব, সেই কারণে এরা জল সংরক্ষণের জন্য এরকম ব্যবস্থা করে। তাহলে এখানে সুন্দরী তো আছেই, আর কি কি দেখা যায় অরণ্যে? এই অরণ্যে গাছ যেমন বাইন, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা, বানি, বিনা, এরকম অনেক গাছ দেখতে পাওয়া যায়, অনেক ধরনের গাছ দেখতে পাওয়া যায়। তাহলে আর এমনি তো কেয়া, নারকেল, সেগুলো তো থাকেই। তাহলে এইগুলো হচ্ছে সুন্দরবনের অরণ্য হলো। এইবার চলে আসো সুন্দরবনের পশু পাখি। সুন্দরবনে কী কী পশু পাখি, এটা তো তোমাদের বোঝাতে হবে না, তোমরা নিজেরাই প্রচুর জানো। হ্যাঁ, এখানকার প্রধান পশু রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও রয়েছে জলে কুমির। এই যে এখানে একটি কুমিরের ছবি দিয়েছি, হ্যাঁ, এটা দু ধরনের কুমির দেখতে পাওয়া যায়। আর এক ধরনের, এখানে যে কুমিরটার ছবি দেওয়া আছে সেটা এমনি গাঙ্গেয় সুন্দরবন অঞ্চলের কুমির। এছাড়াও আর এক ধরনের কুমির আছে, সেটা হচ্ছে ঘড়িয়াল। হ্যাঁ, তারা মাছ খায়। এই সব কুমির যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অন্য প্রাণীকে ধরে খায়। আর এক ধরনের ঘড়িয়াল বলে কুমির আছে, তারা অন্যান্য প্রাণীকে আক্রমণ করে না, মাছই তাদের খাদ্য। এবং তাদের নাকের মুখটা একটু সরু লম্বা, এবং নাকের ডগায় একটি মাংসল অংশ আছে, দেখতে কিছুটা ঘটির মতন লাগে, সেজন্য নাম হচ্ছে ঘড়িয়াল। কামট আছে। হ্যাঁ, কামট এক ধরনের, এটা এইখানে যে ছবিটা দিয়েছি, এটা যে খাড়ির কুমির বলে, লম্বা হয়, খুব লম্বা খাড়ির কুমির। আর কামটগুলো হচ্ছে, সেও কুমির, এক ধরনের ছোট ছোট কুমির, এ খুব মারাত্মক, মানুষের পা কেটে নিয়ে চলে যায়। মানুষ জলে নেমেছে, পা কেটে নিল, প্রচণ্ড এদের দাঁতে ধার। আর কি আছে? বিভিন্ন পাখি আছে, যেমন এখানে মাছরাঙার আমি ছবি দিয়েছি। হ্যাঁ, প্রচুর ধরনের পাখি আছে। চিতল হরিণ, প্রথম যে সুন্দরবনের ছবি দিয়ে আমি শুরু করেছিলাম, সেখানে চিতল হরিণের ছবি আছে। মেঠো বিড়াল আছে, মেছো বিড়াল আছে, বুনো শুয়োর আছে। একসময় এখানে চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মোষ, বারশিঙা পাওয়া যেত, কিন্তু এগুলো এখন সুন্দরবনে পাওয়া যায় না। তাই ভাবতে পারো, জাভান গন্ডারও এখানে ছিল আজ থেকে হয়তো 100-150 বছর আগে। চিতাবাঘ ছিল, কিন্তু সব মানুষ মেরে ফেলেছে, বা মানুষের বসতি বাড়ায় তারা এইসব জায়গা ছেড়ে চলে গেছে। বুনো মোষ ছিল, বারশিঙা ছিল।
তাহলে এইগুলো তাহলে বুঝতে পারলে যে এইগুলো হচ্ছে এখানকার পশু পাখি। আরে প্রচুর কীটপতঙ্গ আছে, মৌমাছি প্রচুর আছে, প্রচুর মৌচাক তৈরি হয় এখানে। হ্যাঁ, তাহলে এরকম প্রচুর পশু পাখি, কীটপতঙ্গ, বিভিন্ন ধরনের সাপ আছে। হ্যাঁ, সাপ কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, বললে আর শেষ করা যাবে না কত রকম পশু পাখি আছে। এরপরে আমরা এতক্ষণ ধরে যেগুলো বলছিলাম, সেখানে একটা কথা বলেছিলাম সুন্দরবনে অনেক গ্রাম আছে। তাহলে আমরা এবার একটুখানি সুন্দরবনের গ্রাম সম্পর্কে একটু বলি। একটা গ্রামের ছবি দিয়েছি, ছবিটা দেওয়ার এই কারণে যে এখানকার গ্রামগুলো কেমন হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছ গ্রামের রাস্তার দুদিকে জল, মানে বলতে গেলে দ্বীপের মধ্যে প্রচুর নিচু এলাকা রয়েছে, তার মধ্যে যেসব উঁচু এলাকা রয়েছে সেখানে মানুষ বাস করে, বেশিরভাগই কুঁড়ে ঘরে বাস করে। কেননা এই অঞ্চলে একটা দ্বীপ থেকে একটা দ্বীপে যাতায়াতের মাধ্যম হচ্ছে লঞ্চ বা নৌকা। হ্যাঁ, ফলে খুব বেশি যে পাকা বাড়ি দেখতে পাওয়া যায় তা নয়। এবং নদী বাঁধ দিয়ে দিয়ে গ্রামগুলোকে ঘেরা, যেমন এখানে রাস্তাটা হয়তো দেখা যাচ্ছে সেটা নদী বাঁধের উপরে, যাতে নদীর বা সমুদ্রের জল যাতে না ঢুকতে পারে। আর গ্রামের মানুষ কৃষিজীবী প্রধানত, মাটিতে লবণের ভাগ বেশি থাকলেও এখন উন্নত প্রজাতিতে এখানে ধান চাষও পর্যন্ত হচ্ছে। এমন সব প্রজাতি বা তৈরি করা হয়েছে যেখানে ওই ওই অঞ্চলে একসময় হতো না, এখন সব ধরনের চাষই হচ্ছে। উন্নত হাইব্রিড প্রজাতির বিভিন্ন ফসলের বীজ তৈরি করা হয়েছে। ফলে এখানকার মানুষ কৃষিজীবী প্রধানত, এবং অবশ্যই সুন্দরবন নির্ভর। সুন্দরবন থেকে তারা নানা রকম জীবিকা পায় বা জীবিকা অর্জন করে। তাহলে এই হচ্ছে একটি গ্রাম। আর গ্রামের মধ্যে অনেক সময় দেখা যাবে এক গ্রাম থেকে অন্য গ্রামে ওই নদী পথে নৌকা নিয়ে যাচ্ছে, ফলে প্রত্যেকটা বাড়িতেই হয়তো এক একটা করে নৌকা থাকে, এবং এরা প্রায় সবাই নৌকা চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও পারে। এরপরে যে বিষয়টা আসছে, গ্রাম থাকলে মানুষ থাকবে, মানুষ থাকলে তার জীবিকা থাকবে। তাহলে সুন্দরবনের মানুষের জীবিকা কী কী? হ্যাঁ, সেখানে দেখতেই পাচ্ছ এই উপরের ছবিতে নৌকাতে করে ওরা বিভিন্ন দ্বীপে যাচ্ছে তার একটি ছবি দিয়েছি, আর নিচে একটি মহিলা মাছ ধরছে। তাহলে এখানে বুঝতেই পারছো যে মাছ ধরা, নৌকা তৈরি করা, নৌকা চালানো, চাষ করা, বনাঞ্চলে কেন যাবে? হ্যাঁ, সেখানে দেখা যাবে যে মধু সংগ্রহের জন্য যাবে, শুকনো কাঠ ডালপালা যেগুলো জ্বালানি সেগুলো সংগ্রহে যাবে। গাছ কেটে নিয়ে আসবে না, গাছ থেকে যেসব জ্বালানি পড়ে সেইগুলোকে নিয়ে আসবে, গোলপাতা নিয়ে আসবে, এই সবগুলো নিয়ে আসবে, শুকনো জিনিসগুলো। হ্যাঁ, তাহলে এইটা একটা জীবিকা। আর শুধু মাছ ধরে না, হ্যাঁ, ভেড়িতে মাছ চাষ করে। ভেড়ি মানে যেখানে নদীর জল প্রত্যেক দিন ঢোকে, যে নিচু এলাকায় আবার বেরিয়ে আসে, সেগুলো হচ্ছে ভেড়ি। সেখানে চিংড়ি, বাগদা চিংড়ি, তারপরে তোমার ভেটকি, পার্শে, তোপসে, এইসব মাছের চাষ করে। হ্যাঁ, ফলে এই অঞ্চলে ভেড়িতে চাষ করা একটা বিশাল জীবিকা। আর এই যে মহিলারা মাছ ধরছে, শুধু মাছ ধরে না, মিন ধরে। মিন মানে অর্থাৎ তোমার চিংড়ি, গলদা বা বাগদা সব চিংড়ি হয়, সেগুলোর বাচ্চা, সেগুলো ধরে ধরে নিয়ে এসে ভেড়িতে সাপ্লাই দেয়, সেটাও একটা এদের জীবিকা। আর কাঁকড়া ধরে। তাহলে এই রকম কাঁকড়া ধরা, মাছ ধরা, মিন ধরা, চাষ করা, নদী থেকে মোহনা অঞ্চলে যাতায়াতের একটা মানে পরিবহনে একটা অংশ নেওয়া, সেটা একটা তাদের জীবিকা। তারপরে বনাঞ্চল থেকে কাঠ, মধু, পাতা সংগ্রহ করা, সেগুলো বিক্রি করা, নৌকা তৈরি করা। এমনকি এই অঞ্চলের মানুষ প্রচুর সমুদ্রে যায় লঞ্চ নিয়ে, দিয়ে কি করে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে। হ্যাঁ, তাহলে এটাও এদের এই অঞ্চলের জীবিকা। তাহলে ব্যাপারটা বোঝা গেল মানুষের জীবিকা সম্পর্কে। তাহলে এতক্ষণ ধরে আমরা সুন্দরবন সম্পর্কে আলোচনা করলাম। এইটা যদি শোনো এবং বই থেকে পড়ে নাও, তাহলে আশা করি অবশ্যই অনেকগুলি বিষয় সম্পর্কে তোমরা বলতে পারবে। সুন্দরবন কোথায় অবস্থিত বলতে পারবে, বা সেই সক্ষমতা তোমরা লাভ করবে। সুন্দরবন কী ধরনের অরণ্য, সুন্দরবনে কীরকম দ্বীপ আছে, সুন্দরবন কিভাবে তৈরি হলো, সুন্দরবনে কী কী নদী আছে, সুন্দরবনে নদীগুলো কোথায় গিয়ে মিশছে, এখানকার জল, এখানকার মাটি সম্পর্কে বলতে পারবে। মাটি মূলত দেখা যাবে যে এটার এই অঞ্চলের মাটি মূলত কর্দমাক্ত মাটি, নোনা মাটি,
জলের ভাগ বেশি। তা এইগুলো তো সক্ষমতা তোমরা পাবে। আর সুন্দরবনে কোন কোন জীব বাস করে, এটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবনের গ্রাম, তাদের মানুষের জীবিকা সব বলতে পারবে। তাহলে আজকের মতন এইটুকুনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই পড়াশোনাটা করো।